ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে। ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে যেখানে নজরদারি ছিল না, ইভেন ইভিএমও পরিবর্তন হয়তো করেছে, আমরা জানি না, সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমাদের মনে হয়েছে আশ্চর্য আশ্চর্য ফল বেরিয়েছে। 1,68,000 ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেউ যেতে, 7,19,000 না 7.5 লক্ষ ভোটে ডায়মন্ড হারবার কেউ যেতে, 4 লক্ষ ভোটে জয়নগরের আসন কেউ যেতে, তো আশ্চর্য আশ্চর্য ফল। কে কোথায় ভোট দিয়েছে খুঁজে পাচ্ছেন না, যে আমার ভোটটা গেল কোথায়। এক একটা বুথ বেরোচ্ছে, বুথে আমরা ইনিশিয়ালি পেয়েছি, কাল থেকে সবাই পোস্টমর্টম করবেন, দেখবেন লিস্ট পেয়ে যাবেন। এক একটা বুথে অন্য মানে কারোরই ভোট নেই, সব ভোট একজন নিয়ে চলে গেছে, এসব করেছে। পশ্চিমবঙ্গের লোকসভায় যে ফল প্রকাশ হয়েছে তা নিয়ে নিশ্চিতভাবে সকলেই প্রায় চমকে গিয়েছেন। সেটা আপনি তৃণমূল কংগ্রেস বলতে পারেন কিংবা বিজেপি, কংগ্রেস, সিপিএম, যে কেউই বলতে পারেন, পশ্চিমবঙ্গের লোকসভার ফল কিন্তু সকলকেই চমকে দিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আশ্চর্য আশ্চর্য ফল এসেছে। ঘাটালে 1,78,000 ভোটে জিতবে, এটা কি সম্ভব? কিংবা তিনি ডায়মন্ড হারবারে 6-7 লক্ষ ভোটে জিতবে, এটা কি করে হয়? জয়নগরে 4 লক্ষ ভোটে জিতবে, এগুলো সবই অবাস্তব, এগুলো কিভাবে সম্ভব হয়েছে সত্যি সত্যি তার জানা নেই বলে তিনি জানিয়েছেন। এবং তিনি ইভিএম বদলানোর কথাই বলেছেন। দেখুন, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা বলতেই পারেন যে হারলেই তারা ইভিএম এর দিকে দোষারোপ করে, এবং এটা আমরা দেখেছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও বারবার ইভিএম কে দোষারোপ করেছে যদি কোথাও কেন্দ্রে বিজেপির ভালো ফল হয়। ঠিক তেমনি ভাবেই কিনা জানি না, তবে নিশ্চিতভাবে ফলগুলো কিছুটা তো অবাক করেছে। একটা লোকসভা নির্বাচনে 6 লক্ষ 7 লক্ষ ভোটে জিতে যাওয়া, সেটা নিশ্চিতভাবে গণতন্ত্রের জন্য হয়তো সুখকর নয়। যে পশ্চিমবঙ্গে এত চুরি দুর্নীতি আমরা দেখেছি, যে পশ্চিমবঙ্গে বেকার যুবকরা দিনের পর দিন রাস্তায় বসে থাকে, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা দিয়ে 6 লক্ষ 7 লক্ষ ভোটে জেতা যায়, এটা বিশ্বাস করতে অবাক লাগে। কিন্তু যদি ধরেই নিই যে এটা সত্যি, এবং আমরা ধরে নিতে চাই যেহেতু ইলেকশন কমিশন কোনো রকমের আপত্তি জানায়নি, তাই আমরা কোনো সন্দেহ প্রকাশ করব না। আমরা একেবারেই মনে করছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করেছেন। তা সত্ত্বেও আপনারা ভাবুন পশ্চিমবঙ্গের মানুষ তাহলে কিসের পক্ষে রায় দিলেন। 2019-এ তো বিজেপি 18টি আসন পেয়েছিল, এবং 2019-এর পর আপনারা একটু যদি কল্পনা করে ভেবে থাকেন তাহলে ভাবুন কত কিছু পশ্চিমবঙ্গের মানুষের চোখের সামনে ঘটনা ঘটেছে। যেমন আপনাদের বলতে পারি, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে এই যে কোটি কোটি টাকা, প্রায় 50 কোটি টাকা উদ্ধার, সোনাদানা উদ্ধার, সকলকে চমকে দিয়েছিল। কেউ ভাবতে পর্যন্ত পারেননি। গল্পে শুনেছিলাম যে নেতা নেতৃত্বরা চুরি করেন, কিন্তু এইভাবে প্রকাশ্যে আসবে সেটা কোনোদিন ভাবতে পারেনি। পশ্চিমবঙ্গের মানুষ 2 দফায় রাত জেগে সেই নোট উদ্ধারের চিত্র আমরা দেখেছি। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে, এতগুলো চুরি দুর্নীতি মামলায় বিভিন্ন নেতামন্ত্রীর গ্রেপ্তার, সেটা আপনারা দৌর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, বাঘে গরুতে এক ঘাটে জল খেত সেই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার, বালু মল্লিককে গ্রেপ্তার, সন্দেশখালীর শেখ শাহজাহানকে গ্রেপ্তার, এছাড়াও স্কুল শিক্ষা দপ্তরের প্রচুর আধিকারিকদের গ্রেপ্তার। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে কোনো প্রভাব ফেললো না। তার কারণ হচ্ছে 2019-এ এই সমস্ত ঘটনা ঘটেনি। রাস্তায় দিনের পর দিন চাকরি হারা ছাত্রছাত্রীরা বসে রয়েছেন যে সরকারের ভুল পদক্ষেপে বা তাদের অদূরদর্শিতায় অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পেল, যোগ্যরা দিনের পর দিন রাস্তায় বসে থাকলো। আচ্ছা, এই সমস্ত যোগ্যদের পরিবারদের আপনারা তাহলে মনে করছেন তৃণমূল কংগ্রেসকে একটাও ভোট দেয়নি? এই এত ছাত্রছাত্রীরা রাস্তায় বসেছিল, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলে মিলে যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দিত, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস এত ভোটে জয়যুক্ত হতো না। তাহলে এদের মধ্যে থেকেও অনেকেই হয়তো ভোট দিয়ে থাকতে পারেন। এছাড়াও আপনারা যখন খবর পেয়েছেন যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে গোটা ওবিসি রিজার্ভেশনকে ক্যান্সেল করে দেওয়া হলো, তৃণমূল কংগ্রেস যবে থেকে জামানায় এসেছে সম্ভবত 2012 সালের পর থেকে সমস্ত রিজার্ভেশন ক্যান্সেল করে দিল কলকাতা হাইকোর্ট, এবং বলা হলো অনৈতিকভাবে সেখানে কিন্তু কিছু গোষ্ঠীকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এর জন্য ডিপ্রাইভ হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। এত কিছু জানার পরেও সর্বোপরি সন্দেশখালীর মতো ন্যাক্কারজনক ঘটনা শুধু সন্দেশখালীতেই সীমাবদ্ধ হয়নি। মা বোনেরা বাধ্য হয়েছে অত্যাচারের পর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে লিপ্ত হতে, এবং এর জন্য তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকেই জেলের অন্ধকারে বন্দী রয়েছেন। এই অবস্থাতেও এই অমানবিক নির্যাতন,
তাছাড়াও জমি লুটের খবর, যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে জমি ফেরত দিয়ে তার প্রমাণ দেওয়া হয়েছে, সেই ঘটনার পরেও পশ্চিমবঙ্গবাসী শেখ শাহজাহানের চোখের জলেই ভুলল। শেখ শাহজাহানের চোখের জলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে বেশি আঘাত লাগলো। সন্দেশখালীর মা বোনেদের কান্না বোধহয় একটু কম আঘাত লাগলো পশ্চিমবঙ্গবাসীর। এটা আপনারা কেমন ভাবে ব্যাখ্যা করবেন আপনারাই দেখুন। তবে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ঘৃণ্য পোস্টগুলো ঘুরে বেড়াচ্ছে, জানি না পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে কিনা। দেখুন, আমি যে পোস্ট করেছেন নামটা ইচ্ছা করে দেখাইনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, দেখুন, রেখা পাত্রকে প্রথমে আমি বুকিং করলাম, অনলাইনে 2000 টাকা পাঠিয়ে দিয়েছি। কেউ তাড়াহুড়ো করবেন না, সবাই সুযোগ পাবেন। একজন মাতৃস্বরূপা দেওয়ালে পিঠ থেকে যাওয়া, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে তিনি প্রার্থী হলেন, লড়াই করলেন। রাজনীতিতে তো লড়াই করবেন, সেটা তো স্বাভাবিক ব্যাপার। হেরে গেছেন, হারটা তো তিনি মেনে নিয়েছেন, কিন্তু তার ওপর একেবারে আক্রমণ করতে হবে, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা ফিজিক্যালি হোক। রাজ্য সরকার এতগুলো আসনে জেতার পরেও কি তৃণমূল কংগ্রেস একটু সাবধান হবে না? এই ধরনের কাণ্ড কারখানা কি তারা আটকাতে পারবে না? কি ঘৃণ্য পোস্ট বলুন তো! কোন সেই ব্যক্তি যার এত নির্মম মানসিকতা, কি ঘৃণ্য মানসিকতা! তার বাড়িতে নিজের কিন্তু মা রয়েছে, সম্ভবত পরিবারের আরো সম্মানীয় মহিলারা রয়েছেন, তাদের কথা চিন্তা করেও কি একজন সম্মানীয় মহিলাকে এইভাবে আক্রমণ করতে কোনো দ্বিধাবোধ করেন না? করেছিল, যেমন দুর্নীতির বিরুদ্ধে তার যুদ্ধ জারি থাকবে, কিংবা ভারতকে অর্থনীতিতে তৃতীয় শক্তিশালী দেশে পরিণত করা, এইগুলো আটকে যাবে, শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করব, এবং দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই আরো কড়া থেকে কড়া হবে বলে জানিয়ে দিয়েছেন। এটা কিন্তু রাজ্য সরকারের জন্য যথেষ্টই চিন্তার। নরেন্দ্র মোদী কি বলেছেন প্রথমে আপনাদের শোনাই। साथियों, 21वीं सदी के भारत को आगे बढ़ना है तो उसे करप्शन पर भी लगातार तेज प्रहार करना ही होगा। डिजिटल इंडिया और टेक्नोलॉजी ने करप्शन के अनेक रास्ते बंद किए हैं, लेकिन ये भी सच है कि करप्शन के खिलाफ लड़ाई दिनों दिन कठिन हो रही है। राजनीतिक स्वार्थ के लिए जब करप्शन का महिमा मंडन शुरू हो जाए और इसमें निर्लज्जता की सारी हदें पार हो जाए, तब करप्शन को बहुत ताकत मिल जाती है। इसलिए तीसरे कार्यकाल में एनडीए सरकार का बहुत ज्यादा जोर हर तरह के करप्शन को जड़ से उखाड़ फेंकने का होगा। শুনলেন বন্ধুরা, নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কারভাবে বললেন যে যেভাবে দুর্নীতি আমাদের দেশকে তিলে তিলে ফোপড়া করে দিয়েছে, আমি এই দুর্নীতির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করব, এবং কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, মানুষ চোখের সামনে দেখছে, সেগুলোকে মানুষ যতটা না বিশ্বাস করছে, মানুষ বিশ্বাস করছে যেমন তৃণমূল কংগ্রেস বলছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে রাজনৈতিক নেতাদের আটকে দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার। কিন্তু আমরা চোখের সামনে টাকা উদ্ধার হতে দেখেও একেবারে নিশ্চুপ হয়ে বসে রয়েছি। সেই জন্যই প্রধানমন্ত্রী কিন্তু বলছেন যে লড়াইটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কঠিন হয়ে 30টি আসন পাওয়ার পরেও কি কোথাও চিন্তা থেকে গেল? আপনারা যারা গতদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সটা শুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে, সেখানে একটি বড় অংশে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র আক্রমণ করেছেন। তার মধ্যে কেন্দ্রবিন্দুতে ছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বললেন, সেই কথাগুলো কি তৃণমূল কংগ্রেসকে আরো কিছুটা ভাবাবে, আরো কিছুটা চাপে রাখতে পারবে? তবে হ্যাঁ, যদি তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি বা অন্যায় করে না থাকে, তাহলে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হুঁশিয়ারিকে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যদি সত্যি সত্যি দুর্নীতি করে থাকে এবং সত্যি সত্যি প্রধানমন্ত্রী যদি পদক্ষেপ নেন, আমরা যেমন দেখেছিলাম পদক্ষেপ নিতে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে, অর্থাৎ মাথা পর্যন্ত পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পশ্চিমবঙ্গে কিন্তু ওই সমস্ত রাজ্যের থেকে অনেক দুর্নীতি হওয়া সত্ত্বেও একেবারে
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই তৎপরতা দেখা যায় না। কলকাতা হাইকোর্টে বারবার তাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনারা কি করছেন বলুন তো, আপনাদের ক্রেডিবিলিটি নিয়ে আমার সন্দেহ হয় বলে একেবারেই বিচারপতিরা এজলাসে বসে সেই বক্তব্য বলেছিল। অথচ সেই একই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অন্যান্য রাজ্যে তাদের পদক্ষেপ নিতে পারছে। সেই কারণেই প্রশ্ন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কি তার স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন, নাকি এর পরেও আমরা কোথাও সেই সিপিএম কংগ্রেসের বলা সেটিং তত্ত্বই দেখতে পাবো, নাকি যেহেতু বিজেপি এই রাজ্যে সংখ্যার দিক থেকে আরো বেশ কিছুটা দুর্বল হয়ে গেল, তাই তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে এক আঁচড়ও দেওয়া বিজেপির পক্ষে কঠিন হয়ে পড়বে। তার কারণ হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গ এর থেকে বিরতই থাকবে। 4 সালে 29% ভোট পেয়েছিল তৃণমূল, আজকে তো আমরা 39% ভোট পেয়েছি। বিরাট জনাদেশ আছে, এই জনাদেশকে কাজে নিয়ে আমাদের আগামীকাল থেকেই নতুন করে যাত্রা হবে শুরু। আমরা কেউ বিচলিত নই, কেউ বিধ্বস্ত নই, কেউ হতাশও নই। মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দিন নিশ্চিতভাবে অন্যের বিরক্তির কারণ না হয়ে, অন্যকে উত্ত্যক্ত না করে, তার উপর হামলা মামলা না করে শান্তিপূর্ণভাবে আমরা সেলিব্রেশন পালন করব। ঠিক আছে, বিজেপি অথচ উত্তর কাঁথির আউরাই আমতলিয়া থেকে কি বলছেন আপনারা আপনাদের মন্তব্য লিখে জানাবেন। তবে শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই লড়াই তিনি ছাড়ছেন না, এই লড়াই সবে শুরু, এই লড়াইয়ে তিনি ভাঙছেন না। তিনি অনেক ওঠাপড়া রাজনীতির সঙ্গে জড়িত, পরিষ্কারভাবে বলে দিয়েছেন এই ছোট্ট হার জিতে আমাদের কিছু এসে যায় না। তার কারণ এখনো পর্যন্ত 38 বা 39% মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, যেটা একটা বড় শতাংশ ভোট। এবং আপনারা যদি খেয়াল করেন 2021-এর বিধানসভায় বিজেপি যা ভোট পেয়েছিল তার থেকেও কিছুটা বেশি ভোট বিজেপি এবারে পেয়েছে। এবং বিধানসভা ভিত্তিক যদি আলোচনা করেন তাহলে 100রও বেশি সিটে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে, যেখানে বিধানসভায় বিজেপি 77টা সিট পেয়েছিল। তাই শুভেন্দু অধিকারী বলছেন এটা সবে শুরু। আপনারা কি বলছেন? এই রাজ্যে আপনাদের পলিটিক্যাল পর্যবেক্ষণ আজকের পর্বে লিখে জানাতে পারেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।